বাংলা ব্যাকরণের কিছু টপিক আমাদের অনেক বেশি যন্ত্রণা দেয়। প্রকৃতি ও প্রত্যয় সেরকম একটা বিষয়। তবে অস্বীকার করার কোনো উপায় নেই, বাংলা ভাষায় এই প্রকৃতি এবং প্রত্যয়ের ভূমিকা কিন্তু অনেক বেশি। তবে পড়তে কঠিন লাগার একটা কারণ এরকম হতে পারে যে বইয়ে অনেক বেশি তথ্য দেওয়া থাকে একসাথে। কাজেই কোনটা যে আমরা পড়বো, কোনটা মনে রাখবো, কোনটা বাদ দিব, এগুলো ভাবতে গিয়েই প্রকৃতি আর প্রত্যয় বিষয়টা একটু কঠিন হয়ে যায়। আজকে আমি চেষ্টা করব খুব সহজ করে যে বিষয়গুলো মনে না রাখলেই না, যে বিষয়গুলো একেবারেই গুরুত্বপূর্ণ, শুধু সেই বিষয়গুলো নিয়ে প্রকৃতি ও প্রত্যয়টিকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এজন্য তোমাদের শব্দগুলোকে ভাঙতে শিখতে হবে। অর্থাৎ অনেক শব্দকেই কিন্তু ভাঙা যায়, আবার অনেক শব্দকে ভাঙা যায় না। যেমন ধরো গোলাপি, এটাকে ভাঙা যায় গোলাপ যোগ ই, আর গোলাপ এটাকে আর ভাঙা যায় না। তো এইরকম শব্দগুলোকে আমরা ভাঙতে শিখতে পারলেই কিন্তু এটার ১ম ধাপটা সম্পন্ন করা যায়। এখানে কিছু শব্দ দেখো, চলন্ত, বাড়িওয়ালা, মেঘলা এবং কড়া। এই ৪ টি শব্দকেই কিন্তু ভাঙা যায়। আর যখন আমরা ভাঙতে চেষ্টা করব, তখন কি শব্দ পেতে পারি দেখো। চলন্ত, এটাকে আমরা ভাঙতে পারি এভাবে, চল যোগ অন্ত, বাড়িওয়ালাকে বাড়ি যোগ ওয়ালা, মেঘলাকে মেঘ যোগ লা, আর কড়াকে কর যোগ আ। এখন লক্ষ্য করো যে এই যে বাড়ি, মেঘ, কর, চল এইগুলোকে আর ভাঙা যাচ্ছে না। এই যে কোনো শব্দকে ভাঙতে গেলে যদি এমন কোনো শব্দমূল পাওয়া যায় যেটাকে আর ভাঙা যায় না, তার নামই হচ্ছে প্রকৃতি। আর যে বর্ণ বা বর্ণগুচ্ছ ওই প্রকৃতির সাথে বসে নতুন শব্দ গঠন করে সেটাই হচ্ছে প্রত্যয়। তার মানে বাড়ি হচ্ছে প্রকৃতি, ওয়ালা হচ্ছে প্রত্যয়, ওয়ালার কিন্তু কোনো অর্থ নেই। সেরকম চল হচ্ছে প্রকৃতি, অন্ত হচ্ছে প্রত্যয়। যদিও অন্ত মানে শেষ, সেটা অন্য একটা শব্দ। এই অন্ত আর ওই অন্ত কিন্তু এক নয়। এটা হচ্ছে এক্কেবারেই অর্থহীন একটা বর্ণগুচ্ছ। অন্ত চলের সাথে যুক্ত হয়ে চলন্ত নতুন একটা শব্দ গঠন করেছে। আবার মেঘ যোগ লা, মূল শব্দ ছিল মেঘ। এই মেঘ হচ্ছে প্রকৃতি, আর লা হচ্ছে প্রত্যয়। সেরকম করার ক্ষেত্রেও কর যোগ আ, কর হচ্ছে প্রকৃতি, আর আ প্রত্যয়। এখন লক্ষ্য করো, আমাদের পরীক্ষায় নির্ণয় করতে হয় হচ্ছে কোনটা কোন ধরনের প্রত্যয় আর কি ধরনের প্রত্যয়। এটা চিন্তা করার জন্য তোমাকে শব্দকে মোটা দাগে ২ ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে কাজ করা বুঝায় এমন শব্দ, আর একটা কাজ করা বুঝায় সেগুলো বাদে বাকি সব শব্দ। তো আমরা তো জানি কাজ করা বুঝালে সেই শব্দকে ক্রিয়াপদ বলে। আর এর বাইরে সকল ধরনের শব্দকে আমরা বলবো নামপদ। তাহলে প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন প্রত্যয় নির্ণয় করব, তখন আমরা চিন্তা করব যে এই শব্দ দিয়ে কাজ করা বোঝাচ্ছে কিনা। যেমন দেখো, চলন্ত আমরা দেখেছি। চল যোগ অন্ত। চল এটা দিয়ে কি কাজ করা বোঝায়? অবশ্যই বোঝায়। কারণ এই চল থেকেই চলা, চলছে এরকম শব্দ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এগুলো হচ্ছে ক্রিয়াপদের মূল। চল, বল, কর এগুলো হচ্ছে ক্রিয়াপদের মূল। তাহলে এই যে চল আর কর এগুলো থেকে যে শব্দগুলো উৎপন্ন হয়েছে, চলন্ত বা চলা বা করা, এইগুলো হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এর সাথে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে সেগুলোও কিন্তু কৃত প্রত্যয়। আর বাকি যে ২ টি শব্দ আমরা দেখেছি, বাড়িওয়ালা আর মেঘলা, এই বাড়ি এবং মেঘ বা বাড়িওয়ালা মেঘলা এগুলো কোনো কাজের সাথে সম্পর্কযুক্ত নয়। কাজেই কাজ করা না বুঝালে সেটা হবে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন আমরা সংজ্ঞাগুলো একটু দেখব। যদিও পরীক্ষার জন্য সংজ্ঞা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে তোমাদের প্রতিটা বিষয় সম্পর্কেই কিন্তু যথেষ্ট ধারণা থাকতে হবে। কাজেই সংজ্ঞাগুলো একটু দেখে নাও। প্রকৃতি হচ্ছে কোনো শব্দকে বিশ্লেষণ করলে যে মূল বা শিকড় পাওয়া যায়, যাকে আর ভাঙা সম্ভব নয়, তাকেই শব্দের প্রকৃতি বলে। যেমন এই যে চল, বাড়ি, মেঘ, কর এগুলোকে আর ভাঙা সম্ভব নয়। প্রকৃতি ২ প্রকার, ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে ক্রিয়া প্রকৃতি বা ধাতু বলে। তোমরা লক্ষ্য করো, এই যে চল আর কর এই শব্দ দুটোর সাথে একটা ধাতু চিহ্ন আছে, যেটাকে অনেকটা রুট ওভারের মতো দেখায়। এটা আসলে রুট, ওভার কিন্তু নয়। অর্থাৎ এটাই হচ্ছে ধাতু চিহ্ন। এই চিহ্নটি দিয়ে বোঝানো হয় যে এটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি, অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশ, যাকে ব্যাকরণের ভাষায় ধাতু বলা হয়। অন্যদিকে নামপদের মূল অংশকে নাম প্রকৃতি বা প্রাতিপাদিক বলে। মেঘ, বাড়ি এগুলো হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপাদিক। এই যে ধাতু, প্রাতিপাদিক এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা অ্যাডমিশন টেস্ট দিবে বা পরে যেকোনো পরীক্ষার জন্য এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে।
প্রত্যয় হচ্ছে যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা প্রাতিপাদিকের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেগুলোই হচ্ছে প্রত্যয়। অন্ত, ওয়ালা, লা, আ এই ৪ টেই কিন্তু এখানে প্রত্যয়। কিন্তু এর মধ্যে আবার শ্রেণীবিভাগ হচ্ছে কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। আর নাম প্রকৃতির সাথে যেগুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তার মানে অন্ত আর আ এই দুটো এখানে কৃৎ প্রত্যয়। অন্যদিকে ওয়ালা এবং লা এই দুটো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন আমরা দেখি যে এইচএসসি পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে আর এর উত্তর আমরা কিভাবে করব। প্রশ্নটা সাধারণত এরকম আসে যে প্রত্যয়ের নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তার মানে কিছু শব্দ দেওয়া থাকবে এখানে যেরকম দেখতে পাচ্ছ, এই শব্দগুলোর প্রকৃতি আর প্রত্যয় নির্ণয় করতে হবে। তার মানে শব্দগুলোকে ভেঙে যোগ দিয়ে ২ টা আলাদা অংশে প্রকৃতি আর প্রত্যয় নির্ণয় করতে হবে। সেই সাথে প্রত্যয়ের নাম লিখতে হবে। প্রত্যয়ের নামটা তো খুবই সহজ। যদি চিন্তা করতে পারো যে এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে কিনা, তাহলে কৃৎ প্রত্যয়, আর কাজ না করা বোঝালে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়ের কিন্তু শ্রেণীবিভাগ আছে। কৃৎ প্রত্যয়ের সংস্কৃত কৃৎ আছে, দেশি কৃৎ আছে, আবার তদ্ধিত প্রত্যয়েরও সংস্কৃত তদ্ধিত আছে, দেশি তদ্ধিত আছে, বিদেশি তদ্ধিত আছে। তো এই শ্রেণীবিভাগগুলো সহ কিন্তু দেওয়ার দরকার নেই। তুমি শুধু কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় দিবে, তাহলেই পূর্ণ নাম্বার পাওয়া যাবে। এখন দেখি যে এটার উত্তর আমরা খাতায় কিভাবে লিখব। তো এখানে যেরকম দেখতে পাচ্ছ, এরকম ৩ টা কলামে তোমরা লিখবে প্রকৃতি প্রত্যয়, শব্দ এবং প্রত্যয়ের নাম। অনেকেই শব্দ এই কলামটাকে আগে লেখে, তারপরে প্রকৃতি প্রত্যয় দেখায় এবং প্রত্যয়ের নাম লেখে। সেটাও কিন্তু ঠিক, ২ ভাবেই লেখা যায়। তবে তোমরা এভাবেও লিখতে পারো প্রকৃতি প্রত্যয় আগে বিশ্লেষণ করে তারপরে যে শব্দটা আমাদের আসলে দেওয়া আছে সেই শব্দটাই কিন্তু এখানে আছে। আর এরপরে প্রত্যয়ের নাম সেটা কৃৎ প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, এই ২ টা নির্ণয় করতে হবে। তো আমাদের ১ম টা ছিল কারক। কারকের প্রকৃতি প্রত্যয় হচ্ছে ক্রি যোগ অ, দোলনার প্রকৃতি প্রত্যয় দুল, অনা, আর পাঠকের প্রকৃতি প্রত্যয় পট আর অক, এই ৩ টাই হচ্ছে কৃৎ প্রত্যয়। আবার তলানি, নন্দা এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো যত শব্দ তোমাদের নির্ণয় করতে দিবে প্রকৃতি ও প্রত্যয়ের ক্ষেত্রে ২-১ টা শব্দ এরকম থাকবে যেগুলো সহজ, আমরা দেখলেই বুঝতে পারি যে প্রকৃতি প্রত্যয় কি হবে। কিন্তু অধিকাংশই এরকম থাকে যেগুলো দেখে বোঝা যায় না। যেমন পাঠক, যে পাঠ যোগ অক না হয়ে পঠ যোগ অক হবে, এটা কিন্তু তুমি না পড়লে বুঝতে পারবে না। আবার কারকের ক্ষেত্রে ক্রি কোথা থেকে আসলো, এটা যদি তুমি আগে থেকে না জানো সেটাও কিন্তু বোঝা যাবে না। তাহলে কি করা যেতে পারে? অবশ্যই আমাদের মনে রাখতে হবে এমন কিছু ধাতু বা ক্রিয়া প্রকৃতি যেগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ শব্দ গঠন হয় এবং পরীক্ষার জন্যও বেশ ইম্পোর্টেন্ট। এখানে একটা ছক দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা মনে রাখবে, কারণ এই শব্দগুলো থেকে অনেক বেশি প্রশ্নে আসে। যেমন কাজ সংক্রান্ত কিছু শব্দ আছে, কার্য, করণ, করণীয়, কারক, কর্তা, কর্তব্য। এই সকল শব্দের একটাই ধাতু, সেটা হচ্ছে ক্রি, এবং তারপরে কখনো তব্য, কখনো অনীয়, কখনো এইরকম প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দগুলো গঠন হয়েছে। তো প্রত্যয় কিভাবে নির্ণয় করব সেটা একটু পরে দেখাবো। তার আগে প্রকৃতিটা আগে মুখস্থ করে নাও, যে এই যে কাজ সংক্রান্ত এই সকল শব্দের কার্য, করণ, করণীয়, কর্তা, কারক এই সকল শব্দের ধাতু হচ্ছে ক্রি। অন্যদিকে দেখার যে শব্দগুলো আছে দর্শন, দর্শনীয়, দৃষ্টি, দৃষ্ট, দ্রষ্টব্য, দৃষ্টান্ত, এই সকল শব্দের ধাতু হচ্ছে দৃশ। আবার শ্রবণ জাতীয় যে শব্দগুলো আছে শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রোতা, এই শব্দগুলোর ধাতু হচ্ছে শ্রু। বচন, বাচ্য, বাক্য, বক্তব্য, উক্ত, উক্তি, এই শব্দগুলোর ধাতু হচ্ছে বচ। বচনের ক্ষেত্রে হয়তো বোঝা যায়, কিন্তু উক্ত, উক্তি এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো অনেক বেশি পরীক্ষায় আসে। এগুলো একটু ব্যতিক্রম। কাজেই উক্ত, উক্তি এগুলোর ধাতু হচ্ছে বচ। গত, গতি, গমন, গন্তব্য এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম। গত, গতি এটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা গম ধাতু থেকে উৎপন্ন হয়েছে। গম যোগ ত, এখান থেকেই গত উৎপন্ন হয়েছে। কাজেই গত, গতি, গমন, গন্তব্য এগুলোর ধাতু গম। স্মরণ, স্মরণীয় এগুলোর শ্রী, পঠন, পাঠ্য এগুলোর ধাতু হচ্ছে পঠ। জয়, জয়ী, জয়িতা জি, ক্ষয়, ক্ষেত্র, ক্ষয়িষ্ণু, ক্ষী। জি আর ক্ষী দুটাই কিন্তু
ই চলন, চালক, চলিষ্ণু এগুলো হচ্ছে চল, যুদ্ধ, যোদ্ধার ধাতু হচ্ছে যুধ, ভক্ত, ভজন, ভক্তি এগুলোর ধাতু হচ্ছে ভজ, দাতব্য, দায়ী, দাতা এগুলোর ধাতু দা, মতি, মন্তব্যর ধাতু হচ্ছে মন, ধর্তব্য, ধারক, ধার্য, ধৃ। এই ছকের প্রতিটি শব্দ এবং এই শব্দের ধাতু কিন্তু মনে রাখতেই হবে। এখান থেকে অনেক বেশি কমন পাবে। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে তোমাদের এটার পিডিএফ দেওয়ার জন্য। সেখান থেকেও তোমরা পরে পড়ে নিতে পারবে। আর ধাতুর ক্ষেত্রে কিন্তু ২ টা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে ধাতুর চিহ্নটা দিতে হবে। যখনই কৃৎ প্রত্যয় হবে তার মানে অবশ্যই সেখানে ক্রিয়া প্রকৃতি বা একটা ধাতু আছে আর সেই ধাতুর সাথে ওই চিহ্নটা দিতে হবে। সেই সাথে সেখানে শেষে যদি আকার ইকার না থাকে অর্থাৎ হসন্ত উচ্চারণ হয় সেখানেও হসন্ত চিহ্নটা দিতে হবে। যেমন চল এখানে লয়ের নিচে হসন্ত দিতে হবে, পট ঠয়ের নিচে হসন্ত দিতে হবে। এইসব ক্ষেত্রে এই ২ টা বিষয় হসন্ত চিহ্ন এবং ধাতু চিহ্ন এই ২ টা কিন্তু মিস করা যাবে না। আর এগুলোর বাইরেও কিন্তু অনেক ক্রিয়া প্রকৃতি বা ধাতু আছে যেগুলো শব্দ শুনে তোমাদের বুঝতে হবে বা বই পড়লেও বুঝতে পারবে। পরে আমরা আরো অনেক উদাহরণ দেখব, সেখানেও দেখা যাবে। তো এখন আমরা দেখি যে প্রত্যয় আমরা কিভাবে নির্ণয় করব। যেমন ধরো কারক শব্দটির ক্ষেত্রে আমরা একটা ধাতু পেয়েছি ক্রি। এখন ক্রি বাদে প্রত্যয় হিসেবে আমরা কি লিখব? রক নাকি অক নাকি ক? কোনটা লেখা যাবে? তো এইসব ক্ষেত্রে লেখার জন্য প্রত্যয়টা নির্ণয় করার জন্য আমাদের নিয়ম মনে রাখতে হবে। যেমন ধরো ১ম নিয়মটি এরকম যে শব্দের শেষে যদি অক থাকে তাহলে প্রত্যয়টা কিন্তু অক অথবা নক হবে। যেমন উদাহরণের যত শব্দ দেখতে পাচ্ছ কারক, দর্শক, লেখক, পাঠক, গ্রাহক, নায়ক এবং ঘাতক সবগুলোরই আমরা তো আগেই কিছু ধাতু দেখেছি। সেই ধাতুগুলো আমরা চিনেছি এবং সেই ধাতুই লিখব। তার পাশাপাশি অক অথবা নক যেকোনো একটি লিখলেই কিন্তু তোমরা নাম্বার পাবে। তবে ২ টিই মনে রাখতে হবে। কারণ যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসিকিউ হিসেবে থাকবে তখন কিন্তু অক অথবা নক যেকোনো একটা থাকতে পারে। কাজেই তুমি যদি একটাই শেখো অন্যদিকে ঝামেলা হয়ে যেতে পারে। কাজেই ২ টিই শিখবে তবে যেকোনো একটি পরীক্ষার খাতায় লিখলেই হবে। লেখক হচ্ছে লিখ যোগ অক বা নক। পাঠক পঠ যোগ অক বা নক। অর্থাৎ যে শব্দগুলো শেষে অক আছে সেগুলো আমরা লিখব অক অথবা নক। ঘাতক শব্দটা লক্ষ্য করো এখানে কিন্তু ঘাত বা ঘত নয় এখানে মূল ধাতুটা ছিল হন। এটার সাথে অক বা নক যুক্ত হবে। যে সকল শব্দের শেষে নিয় থাকবে সেটার প্রত্যয় হবে অনিয়। এই কারণেই করণীয় হচ্ছে ক্রি যোগ অনিয়, শ্রবণীয় শ্রু যোগ অনিয়, পানীয় পা যোগ অনিয়, দর্শনীয় দৃশ যোগ অনিয়। শব্দের শেষে যদি অয় থাকে তাহলে প্রত্যয় হবে অ অথবা অল। যেমন জয় হচ্ছে জি যোগ অল বা অ, ভয় হচ্ছে ভি যোগ অল বা অ, হয় খি যোগ অল বা অ। শব্দের শেষে যদি ত বা কয় তয় বা দন্ত্য নয় তয় বা দয় ধয় অথবা গয় ধয় থাকে সেক্ষেত্রে প্রত্যয় হবে কয় যোগ ত অথবা ত। যেমন উদাহরণগুলো দেখলেই তোমরা ভালো বুঝতে পারবে। গত, তৃপ্ত, উক্ত, সিক্ত, উক্ত এই শব্দগুলোর কখনো ত আছে শেষে, কখনো পয়-তয় আছে, কখনো কয়-তয় আছে। তো যতই শব্দ থাকুক এগুলো সেটার শেষে প্রত্যয় হিসেবে থাকবে কয়-তয় অথবা ত। তোমরা যদি গম যোগ কয়-তয় লেখো সেটাও হবে অথবা গম যোগ ত লেখো সেটাও হবে। সিক্তর প্রকৃতি প্রত্যয় হচ্ছে সিচ যোগ ত, উক্ত উপ যোগ ত, খ্যাত হচ্ছে খ্যা যোগ ত। শান্ত লক্ষ্য করো এখানে প্রকৃতি হচ্ছে সম। ঠিক একই রকম করে এই শব্দগুলোর শেষে যদি হ্রস্ব-ই-কার থাকে যেমন তি, কয়-তয় হ্রস্ব-ই-কার, দন্ত্য নয়-তয় হ্রস্ব-ই-কার, দয়-ধয় হ্রস্ব-ই-কার সেসব ক্ষেত্রে প্রত্যয় হবে কয়-তয় হ্রস্ব-ই-কার অথবা তয় হ্রস্ব-ই-কার। যেমন গতি হচ্ছে গম যোগ তি, তৃপ্তি তৃপ যোগ তি, উক্তি পদ যোগ তি, দৃষ্টি দৃশ যোগ তি, মতি হচ্ছে মন যোগতি, শান্তি সম যোগতি, ভক্তি ভজ যোগতি। শব্দের শেষে যদি অন থাকে যে সকল শব্দের শেষে অন থাকবে সেগুলোর প্রত্যয় হবে অন অথবা অনট। যেমন বচন হচ্ছে বচ যোগ অনট। পরীক্ষায় সাধারণত অনট আসে এমসিকিউ এ। তখন কিন্তু এটা লিখতে হবে যে বচন হচ্ছে বচ যোগ অনট, শ্রবণ শ্রু যোগ অনট, গমন গম যোগ অনট, নয়ন নি যোগ অনট, দর্শন দৃশ যোগ অনট,
চলন, চল যোগ অনট এরকম। শব্দের শেষে তা থাকলে প্রত্যয় হবে ত্রি অথবা ত্রিচ। পরীক্ষায় এমসিকিউ হিসেবে ত্রিচটাই বেশি আসে। যেমন দাতা, দা যোগ ত্রিচ, ক্রেতা, ক্রি যোগ ত্রিচ, মাতা, মা যোগ ত্রিচ, পিতা, পা যোগ ত্রিচ। আচ্ছা, এই যে মাতা, পিতা এই শব্দ দুটো দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এগুলো ক্রিয়া প্রকৃতি বা এগুলো দিয়ে কাজ করা বোঝায়। মা হচ্ছে সংস্কৃত একটা ক্রিয়া প্রত্যয় বা ধাতু, যার মানে হচ্ছে অনেকটা লালন পালন করা এরকম। তো এটাও কিন্তু আসলে ক্রিয়া থেকেই উদ্ভব হয়েছে। এ কারণে মাতা, পিতা এগুলোর প্রত্যয় হবে কৃৎ প্রত্যয়। শব্দের শেষে মান থাকলে প্রত্যয় হবে সানোজ। চলমান হচ্ছে চল যোগ সানোজ, বর্ধমান বৃদ্ধ যোগ সানোজ, বর্তমান বৃদ্ধ যোগ সানোজ, দীপ্যমান হচ্ছে দীপ যোগ সানোজ। আর শব্দের শেষে যদি জয় রেফ বা জয় জ ফলা থাকে তাহলে প্রত্যয় হবে শুধু জ। কার্য হচ্ছে ক্রি যোগ জ, ভোজ্য ভু যোগ জ, ধার্য ধৃ যোগ জ, বাহ্য হচ্ছে বহ যোগ জ। শব্দের শেষে তব্য থাকলে প্রত্যয়ও তব্য হবে। অর্থাৎ তব্য এবং ইষ্ণু এই দুই ক্ষেত্রে আবার কোনো পরিবর্তন হয় না। কর্তব্য ক্রি যোগ তব্য, মন্তব্য মন যোগ তব্য, দ্রষ্টব্য দ্রোষ যোগ তব্য, গন্তব্য গম যোগ তব্য, দ্রষ্টব্য জিস যোগ তব্য। আবার শব্দের শেষে ইষ্ণু থাকলেও প্রত্যয় ইষ্ণু হবে। সহিষ্ণু, বর্ধিষ্ণু, চলিষ্ণু, ক্ষয়িষ্ণু এগুলোর প্রত্যয় হবে ইষ্ণু। এখন আমরা দেখি তদ্ধিত প্রত্যয়ের এরকম কিছু নিয়ম, যেগুলো নাম শব্দের সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হয় সেইভাবে গঠিত কিছু শব্দ, যেগুলো পরীক্ষায় আসে অনেক বেশি এবং এর প্রত্যেকটাই কিন্তু তদ্ধিত প্রত্যয়। আর এখান থেকে কিছু নিয়ম হচ্ছে, শব্দের শেষে যদি ইক থাকে, অর্থাৎ যে সকল শব্দের শেষে ইক থাকে সেগুলোর প্রত্যয় হবে ইক অথবা স্নিক। যেমন সাহিত্যিক, এটার প্রকৃতি প্রত্যয় আমরা কিভাবে ভাঙবো? সাহিত্য যোগ ইক বা স্নিক। স্নিকটাই বেশি আসে পরীক্ষা এমসিকিউ হিসেবে। মাধ্যমিক হচ্ছে মধ্যম যোগ ইক বা স্নিক। সামাজিক সমাজ যোগ ইক বা স্নিক। নাগরিক, বৈজ্ঞানিক, ধার্মিক, বার্ষিক এগুলো একইভাবে গঠিত হয়েছে। শব্দের শেষে যদি এও থাকে তাহলে তার প্রত্যয় হবে এও বা স্নেয়। আগ্নেয়, অগ্নি যোগ এও বা স্নেয়। পাথেয়, পথ যোগ এও বা স্নেহ। আতিথেয়, অতিথি যোগ এও বা স্নেহ। বৈমাত্রেয় একই রকম, বিমাতা যোগ এও বা স্নেহ। শব্দের শেষে যদি জয়, রফলা বা জ ফলা থাকে তাহলে প্রত্যয় হবে জ। এখানে কৃৎ প্রত্যয়ের সাথে আমরা মিল দেখতে পাচ্ছি। পার্বত্য হচ্ছে পর্বত যোগ জ, প্রাচুর্য প্রচুর যোগ জ, গ্রাম্য গ্রাম যোগ জ, ধৈর্য হচ্ছে ধীর যোগ জ, সভ্য সভা যোগ জ। এই প্রতিটা শব্দই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বারবার এগুলো পরীক্ষায় রিপিট হয়ে থাকে। শব্দের শেষে বান থাকলে প্রত্যয় হবে বতুপ। দয়াবান দয়া যোগ বতুপ, স্বাস্থ্যবান স্বাস্থ্য যোগ বতুপ, গুণবান গুণ যোগ বতুপ। আর শব্দের শেষে মান থাকলে মতুপ হবে। কৃৎ প্রত্যয় আমরা দেখেছি মান থাকলে সানুজ হয়। তদ্ধিত প্রত্যয় অর্থাৎ নাম শব্দের সাথে যদি মান থাকে তাহলে প্রত্যয় হবে মতুপ। বুদ্ধিমান বুদ্ধি যোগ মতুপ, সেরকম শক্তিমান শ্রীমানেও মতুপ প্রত্যয় যুক্ত হয়েছে। শব্দের শেষে যদি অব থাকে তাহলে প্রত্যয় হবে স্ন বা অ। মানব মনু যোগ স্ন, শৈশব শিশু যোগ স্ন বা অ। গৌরব গুরু যোগ স্ন বা অ। লাঘব পার্থিব মাধব পদ্য কৈশোর এই সবগুলো শব্দেই স্ন বা অ যে কোনো একটা প্রত্যয় তোমরা ব্যবহার করবে। শব্দের শেষে বি থাকলে প্রত্যয় হবে বিন। মেধাবী মায়াবী এগুলো কিন্তু বিন প্রত্যয় যোগে গঠিত শব্দ। শব্দের শেষে যদি ইত থাকে প্রত্যয়ও ইত হবে। ব্যথিত, দুঃখিত, কুসুমিত, কণ্টকিত। আর যদি ইলও থাকে সেক্ষেত্রেও প্রত্যয় অপরিবর্তিত থাকবে। পঙ্ক যোগ ইল পঙ্কিল, জটা যোগ ইল জটিল। শব্দের শেষে তা থাকলেও প্রত্যয় অপরিবর্তিত থাকবে। মধুরতা মধুর যোগ তা, বন্ধুতা বন্ধু যোগ তা। আবার তয় বয় থাকলেও একই রকম থাকবে প্রত্যয়। কবিত্ব হচ্ছে কবি যোগ ত, মহত্ব মহৎ যোগ ত, তর সাথে প যুক্ত আছে। শব্দের শেষে অঞ্জলি থাকলেও সেখানেও প্রত্যয়টা অপরিবর্তিত অঞ্জলিই হবে। গীতাঞ্জলি গীত যোগ অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা যোগ অঞ্জলি। এতক্ষণ যেগুলো দেখলে সেগুলো সবই সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এবার কিছু বাংলা তদ্ধিত প্রত্যয় দেখে নাও। যদিও পরীক্ষায় আলাদা করে লেখার কোনো দরকার নেই যে বাংলা তদ্ধিত বা সংস্কৃত তদ্ধিত, তারপর আমি তোমাদের আলাদা করেই দেখাচ্ছি। যেমন চোরা, চোর যোগ আ,
কেষ্ট, কেষ্ট যোগ এরকম কানাইয়ে আই প্রত্যয় যুক্ত হয়েছে, ছেলেমিতে আমি প্রত্যয় যুক্ত হয়েছে, ডাক্তারিতে ই প্রত্যয় যুক্ত হয়েছে। এগুলো হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। এগুলো সহজেই কিন্তু বোঝা যায় এবং শব্দ দিয়েই তোমরা লিখতে পারবে। এখানে সেরকম কোনো নিয়ম নেই যে কোনটা থাকলে কোনটা হবে। এগুলো শব্দ দেখেই কিন্তু বোঝা যাবে। সবচেয়ে ভালো হয় যদি এগুলো একবার এক নজর দেখে নাও, তাহলে ভুলে যাওয়ার কোনো চান্স নেই। একটা বিষয় শুধু লক্ষ্য রাখবে, এই যে জেলে, মেটে এই ধরনের কিছু শব্দ আছে যেগুলোতে প্রত্যয় ছিল একটা, কিন্তু ওই প্রত্যয় থেকে পরিবর্তিত হয়ে মূল শব্দটা যেটা সেটা গঠিত হয়েছে। যেমন জাল যোগ ইয়া, এরকম জালিয়া শব্দটা ছিল নতুন গঠিত শব্দ। সেই জালিয়া থেকে পরে মানুষের মুখে, মুখে পরিবর্তিত হয়ে জেলে শব্দ, যেটা আমরা এখন ব্যবহার করি, জেলে শব্দ এসেছে। কাজেই তোমরা যখন প্রকৃতি প্রত্যয় ভাঙবে তখন কিন্তু জাল যোগ ইয়া, সেখান থেকে আবার উদ্ভব হয়েছে, এভাবেও দেখিয়ে দিতে পারো কিংবা না দেখালেও চলবে। তবে মূল প্রত্যয়টা কিন্তু ইয়াই ছিল। একই রকম করে মেটে মাটি যোগ ইয়া, অর্থাৎ ১ম এ শব্দ হয়েছিল মাটিয়া, সেখান থেকে মেটে শব্দ আমরা এখন ব্যবহার করি। কিছু বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে, যেমন ওয়ালা, ওয়ান, আনা এরকম কিছু তদ্ধিত প্রত্যয় যেগুলো বিদেশি, সেগুলো তোমরা মনে রাখবে। বাড়িওয়ালা, দারোয়ান, বিবিয়ানা এই শব্দগুলো গঠিত হয়েছে। আবার কারিগর, সওদাগর, খবরদার, পাহারাদার, এখানে গড়, দাঁড় বা ধোঁকাবাজের বাজ, চাপাবাজের বাজ, টেকসই-এর সই, এগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। আর এই বিদেশি তদ্ধিত প্রত্যয় দিয়ে আমাদের ভীষণ পরিচিত এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আজকের আলোচনায় উদাহরণ হিসেবে যত শব্দ নিয়ে এসেছি প্রত্যেকটিই কিন্তু পরীক্ষায় আসে অনেক বেশি। কাজেই উদাহরণ হলেও এগুলোই কিন্তু সাজেশন হিসেবেই তোমরা মনে রাখবে। আর এগুলোর একটাও বাদ দিবে না। আর প্রকৃতি প্রত্যয়ের একটা পজিটিভ সাইড হচ্ছে, এগুলো যদি তুমি ২-১ বার পড়ো সেগুলো কিন্তু মনে থাকে। মানুষ সাধারণত ভুলে যায় না। যেমন কিছু শব্দ আছে যেগুলোর ধাতু হয়তো তোমরা জানতে না। পাঠকের যে পঠ বা কারকের কৃ, এগুলো হয়তো আমরা আগে জানতাম না, কিন্তু একবার দেখার পরে কিন্তু মনে থাকে এবং পরীক্ষায় যখন আমরা ওই শব্দটা দেখি তখন লিখতে পারা যায়। কাজেই একটু দেখো, কয়েকবার দেখো। আজকে একবার দেখলে বা কিছুদিন পরে আবার একবার দেখবে। এরকম ২-১ দিন দেখলেই কিন্তু এই প্রকৃতি প্রত্যয়টা খুব সহজেই অ্যান্সার করা যাবে। আর কোনটা কোন ধরনের প্রত্যয় সেক্ষেত্রে তো তোমাদের মাত্র একটা জিনিসই চিন্তা করতে হবে যে কাজ করা বুঝাচ্ছে কিনা। কাজ করা না বুঝালে সেটি তদ্ধিত প্রত্যয়। আর যদি কোনোভাবে কাজ করার সাথে সম্পৃক্ত হয় সেটা হবে কৃৎ প্রত্যয়। শুধু আমাদের কিছু বিশেষ ধাতু মনে রাখতে হবে এবং কিছু বিশেষ নিয়ম মনে রাখার চেষ্টা করবে। সবার প্রতি অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।